আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভারতের ক্রিকেটের গত ১০০ বছরের ইতিহাসে কার কন্ট্রিবিউশন, কার অবদান সবথেকে বেশি, আমি চোখ কান বুজে একজনের নাম বলবো। তিনি হচ্ছেন রাহুল মাস্টারমশাই দ্রাবিড়, স্যার রাহুল দ্রাবিড়। কেন? অবভিয়াসলি অ্যাজ এ ব্যাটসম্যান ডেফিনিটলি রাহুল দ্রাবিড় বড় ব্যাটসম্যান, কিন্তু তেন্ডুলকার বা লারা হয়তো তার থেকেও বড় ব্যাটসম্যান। রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন হিসেবে সফল, কিন্তু তার থেকেও ভালো ক্যাপ্টেন ডেফিনেটলি পৃথিবীতে এসছে। রাহুল দ্রাবিড় কোচ হিসেবেও সফল। দেখলেন যে তার আন্ডারে ভারত বিশ্বকাপ জিতেছে, কিন্তু তার মতো কোচও পাওয়া যাবে। কিন্তু এরপরেও যে কারণে রাহুল দ্রাবিড়ের কন্ট্রিবিউশন ভারতীয় ক্রিকেটে সব থেকে বেশি, সেটার কারণ এই নয় যে তিনি সেরা কোচ, সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান ইত্যাদি ইত্যাদি। একটাই জিনিস, সেটা হচ্ছে এই যে তিনি এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হিসেবে, অথবা বলা যায় বিসিসিআই এর প্রধান টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে, অর্থাৎ ভারতীয় ক্রিকেটে প্লেয়ার তৈরি করার যে কারখানা, তার যে সাপ্লাই লাইন, তার সাপ্লাই লাইন কি করে তৈরি হবে, এইটার মূল পরিকাঠামো তৈরি করার পুরো দায়িত্ব ছিল রাহুল দ্রাবিড়ের ওপর। এবং সেখানে তিনি কতটা সফল, সেখানে আইপিএল এ ভারতের উঠতি প্লেয়ারদের খেলা দেখেই আপনারা বুঝতে পারছেন। এবং ভারতের বর্তমান যে ইন্টারন্যাশনাল টিম, তার সাইড লাইন, তার পাইপলাইনে কত ক্রিকেটার বসে আছে, কত ভালো ভালো ক্রিকেটার তৈরি হয়েছে পাইপলাইন থেকে, তাই দেখে আপনারা বুঝতে পারবেন রাহুল দ্রাবিড়ের অবদান। বেসিক্যালি আমি মনে করি যে আজকে ভারতের শিক্ষা, সেটা পশ্চিমবঙ্গেরই হোক বা ভারতবর্ষেরই হোক, যেভাবে ইনফ্লিক্টেড, যেভাবে শিক্ষার মান ক্রমাগত নিম্নগামী, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের অ্যাপ্রোচ টু এডুকেশন, সেটা ক্রিকেট এডুকেশন হতে পারে। আমি কিন্তু ক্রিকেট এবং পড়াশোনার মধ্যে খুব একটা পার্থক্য করি না, আমি আগের ভিডিওতে বলেছি। পুরোটাই শেখা, একটা স্কিল শেখা। এবং শেখার পর একটা ক্রিকেটারকে একটা ম্যাচে পারফর্ম করতে হয়, একটা পরীক্ষার্থীকে একটা প্রশ্নপত্রে বা একটা এক্সামে পারফর্ম করতে হয়। এক্সামে একটা পরীক্ষার্থী প্রতিটা কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে, তাকে আনসার করতে হয়। ক্রিকেটেও প্রতিটা বলে বলে একটা ক্রিকেটারকে পারফর্ম করতে হয়। পার্থক্য কিন্তু আমার কাছে একদম নেই। এবং প্রতিটা ক্ষেত্রে একটা পরীক্ষার্থী কি করে সফল হবে, একটা ক্রিকেটার কি করে সফল হবে, একটা ক্রিকেটার কি করে সফল হবে, এটার জন্য রাহুল দ্রাবিড়ের যে ডিপ, ভেরি গভীর যে ফিলোসফি, তার যে ইকোসিস্টেম তৈরি করা, তার সাপোর্ট সিস্টেম তৈরি করা, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি এই ভিডিওতে বলছি। এবং আমি মনে করি প্রতিটা শিক্ষকের এই ভিডিওটা শোনা উচিত। তার কারণ হচ্ছে তারা রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাইল থেকে, তার মেন্টরিং স্টাইল থেকে তারাও বুঝতে পারবেন তারা কি ভুল করছেন। আর অভিভাবকরা তো অবশ্যই শুনবেন, কারণ আপনারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোই রাহুল দ্রাবিড় করে না। তা আপনাদের একটা সহজ ভুল থেকে আমি শুরু করি। আপনারা প্রত্যেকেই চান যে আপনার ছেলেরা পরীক্ষায় ভালো করুক, and I can blame it। কারণ ছেলে যদি পরীক্ষায় ভালো মার্কস পায়, প্রত্যেকেরই বুক খুব গর্বে ফুলে ওঠে। এটা অনেকটা হচ্ছে ওই ক্রিকেটের মাঠে নামা, নেমে একটা ছেলে যদি ফার্স্ট বলে আউট হয়ে যায়, জিরো, সেরকমই যদি কেউ পরীক্ষায় ফেল করে, আবার কেউ যদি সেঞ্চুরি করে, আপনার ছেলে যদি অঙ্কে 100 পায়, কিংবা ফিজিক্যাল সায়েন্সে 100 পেলো বা 99 পেলো, আপনি খুশি হন। সো ক্রিকেট আর পড়াশোনার ব্যাপারটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে একই রকম। কিন্তু এইখানে রাহুল দ্রাবিড়ের ফিলোসফিটা একটু চলুন আমরা একটু দেখে। রাহুল দ্রাবিড় ভারতের আন্ডার 19 টিমের কোচ হন হচ্ছে সেটা 2016 সালে। ভেরি ইন্টারেস্টিংলি সেই সময় তিনি দিল্লি ডেয়ার ডেভিলসে তার কোচিং এর বড় অফার ছিল, বিরাট টাকার অফার ছেড়ে দিয়ে তিনি ভারতীয় ক্রিকেটের পাইপলাইন তৈরি করার জন্য আন্ডার 19 এবং ইন্ডিয়ান এ টিমের কোচ হলেন। কেন হয়েছিলেন? দ্রাবিড় তার নিজের ইন্টারভিউতে বলছেন যে তিনি অ্যাকচুয়ালি যখন ভারতের বিভিন্ন শহরে খেলতে যেতেন, অর্থাৎ ভারতের ইন্টারন্যাশনাল টিম যখন ধরুন কলকাতায় যাচ্ছে, জয়পুরে যাচ্ছে, কানপুরে যাচ্ছে, সেখানে টেস্ট খেলতে যাচ্ছে, সেখানে ওয়ানডে খেলতে যাচ্ছে, তো নেটে তিনি তো, রাহুল দ্রাবিড় তো একজন ব্যাটসম্যান, তো নেটে লোকাল বোলারদের ডাকা হতো, যারা হয়তো লোকাল রঞ্জি ট্রফিতে খেলে বা ক্লাব ক্রিকেটে খেলে। তো তারা অ্যাকচুয়ালি দ্রাবিড়কে এসে তাদের জীবনের কথা বলতো, যে মানে রাহুল বলতো যে দেখো ছেলেগুলো অ্যাকচুয়ালি থাকতো হয়তো গ্রাম শহরের দিকে, একমাত্র ফেসিলিটি খেলায় শহরে শহরে এসছে, এসে তাদের বাবা মা তার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে। কিন্তু মুশকিল হচ্ছে যে রাহুল দ্রাবিড় যেটা তাদের, যেহেতু দ্রাবিড়
প্র্যাকটিস করছেন তার বলে ফলে বুঝতে পারছেন যে সেই বোলারটা কিন্তু সেইভাবে গ্রুম হয়নি, তাদের মধ্যে সেই আগুনটা রয়েছে, ইচ্ছাটা রয়েছে, কিন্তু তারা সেই স্কিল গুলোকে কিন্তু ডেভেলপ করতে পারেনি, বিকজ দে ডিড নট গেট এ গুড কোয়ালিটি অফ কোচ, গুড কোয়ালিটি অফ মেন্টরিং, গুড কোয়ালিটি অফ ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার। যার জন্য রাহুল দ্রাবিড় বললেন যে না, আমার টাকা পয়সা দরকার নেই, জীবনে আমি টাকা পয়সা অনেক করেছি, এবার আমি ভারতীয় ক্রিকেটকে কিছু দিতে চাই, যার জন্য উনি U19 অর্থাৎ আন্ডার-19 টিমের কোচ হলেন। কোচ হয়ে সাথে সাথে ডিক্লেয়ার করলেন দুটো ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রতিটা অভিভাবকের, প্রতিটা শিক্ষকের জানা উচিত। উনি বললেন যে আমার এটা U19 টিম, এখানে আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা না। যদি মনে রাখতে হবে যে আন্ডার-19 বিশ্বকাপে ভারত সবচেয়ে বেশি বার 4 বার জিতেছে। উনি বোর্ডকেও জানিয়ে দিলেন বিশ্বকাপ জেতা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য এই প্ল্যাটফর্মটাকে ইউজ করা যাতে আমরা ভবিষ্যতের তারকা ক্রিকেটার, ভবিষ্যতের ভারতের অ্যাকচুয়ালি ক্রিকেট টিমের সাপ্লাই লাইন তৈরি করতে পারে। উনি একটা নির্দেশ দিলেন কি U19 এ প্রত্যেকে একবারই খেলতে পারবে, অর্থাৎ কারো বয়স যদি 17, সে U19 একবার চ্যাম্পিয়নশিপ খেলে নিল, পরের বার সে এলিজিবল হলো, কিন্তু খেলতে পারবেন। এবং U19 খেলার পর প্রতিটা প্লেয়ারের দায়িত্ব হচ্ছে যে তাদের স্টেট টিমে ফিরে গিয়ে রঞ্জি ট্রফিতে খেলা বা IPL এ খেলা। It is never about the fact you have to win the U19. উনি প্রথমেই বললেন না ভাই সব জেতা ফেতার মধ্যে আমি নেই, তুমি আমার কাছে এসছো, আমার প্রথম লক্ষ্য হচ্ছে তোমাকে ক্রিকেটার হিসেবে তৈরি করা। এই জায়গাটায় আমি একটা আপনাদেরকে স্মরণ করাতে চাই, যে জিনিসটা আমি বারবার করে বলে আসছি, আপনারা চাইছেন ছেলে মাধ্যমিকে ভালো মার্কস পাক, উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস পাক, সেটা চার মধ্যে কোনো ভুল নেই, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার লক্ষ্য কিন্তু অন্য, আপনার লক্ষ্য কিন্তু আলটিমেটলি ছেলেটা ব্যাচেলার, মাস্টার্স, PhD যাই বলুন না কেন, সেখানে গিয়ে যাতে ভালো করে, গোটা জীবনের ম্যারাথন রেসে যাতে ভালো করে, সেটা করার জন্য কি দরকার, তার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি যাই পড়ুক না কেন, ইংলিশ যাই পড়ুক না কেন, তার বেস্টটা ভালো হওয়া দরকার। দ্রাবিড় কিন্তু একই কথা বলছেন যে ভাই তোমাকে যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলের টেস্ট ক্রিকেট, ওয়ানডে, ODI, বিশ্বের আন্তর্জাতিক মানের বল খেলতে হবে, সেখানে তুমি ওই U19 কি খেললে ওই দিয়ে খুব একটা লাভ নেই। তোমাকে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এজ, তুমি তোমার টেকনিকের উপর ভরসাটা রাখো, টেকনিকটাকে ইমপ্রুভ করো, সায়েন্টিফিক্যালি ইমপ্রুভ করো। দিস ইজ দ্য ফার্স্ট ফিলোসফি ব্রট ইন, দ্যাট ফরগেট অ্যাবাউট হোয়াট ইউ পারফর্ম, ফোকাস অন ইউর ট্রেনিং। নিজের স্কিলের ওপর আগে জোর দাও, তারপর তুমি রেজাল্ট নিয়ে ভাববে। রেজাল্ট নিয়ে ভাবার ইনফ্যাক্ট কোনো দরকারই নেই, রেজাল্ট উইল কাম অটোমেটিক্যালি, রেজাল্ট অটোমেটিক্যালি আসে। সেকেন্ড হচ্ছে কি, উনি যেটা দেখলেন যে ভারতে যে কোচেরা আছেন, হ্যাঁ ভারতের কোচিং কি রাহুল দ্রাবিড় আগে ছিল না? ডেফিনেটলি ছিল, কিন্তু দেখলেন ভারতের কোচেরা খুবই অপেশাদার, অর্থাৎ তারা সায়েন্টিফিক্যালি একটা ক্রিকেটারকে নিয়ে কাটাছাড়া করছে না। ওই জন্য তিনি যেটা করলেন কি, ন্যাশনাল ক্রিকেট একাডেমির 4টে জোন তৈরি করলেন, ইস্ট ওয়েস্ট করে করে প্রতিটা জোনের জন্য তিনি স্পেসিফাইড কিছু কোচ তৈরি করলেন যারা ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং কেপেবল। প্রায় ভারতে 72টা এরকম এখন ক্রিকেট কোচ আছে যারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে কোচিং রাখার ক্ষমতা রাখেন। তো এটাতে এইটার সাথে আগে রঞ্জি ট্রফির টিমের কি পার্থক্য ছিল, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই মানে বাংলায় যে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা আপনারা বুঝতে পারবেন। আগেকার দিনে কি হতো, ধরুন আপনি রঞ্জি ট্রফিতে একটা প্লেয়ার আপনি খেলেছেন মোটামুটি, যেমন বাংলার টিমে কে ছিল অরুণলাল একটা মোটামুটি লেভেলে ভালো ব্যাটসম্যান, তো বাংলার কোচ কারা হচ্ছে বা ক্রিকেটের কোচ কারা হয়, যারা আগে ক্রিকেটার তারাই পরে পরবর্তীকালে কোচ হয়। কিন্তু এখানে একটা সমস্যা কি হয়, ক্রিকেটার যখন কোচ হচ্ছে তারা একটু ভালো লেভেলের একটু ক্রিকেটার, কিন্তু মুশকিল হচ্ছে তাদের মধ্যে যে মানে যে ডেফিসিয়েন্সি ছিল, যে টেকনিক্যাল ইস্যুগুলো ছিল, ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে সাইন্টিফিক্যালি, সেগুলোতে তারা ঠিক কতটা ইয়ে ছিল না। রাহুল দ্রাবিড় বললেন না, ওভাবে হবে না। তিনি ক্রিকেটের এখন যে সাপোর্টিং স্টাফ, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও অ্যানালিটিক থেকে দেখা যে ছেলেটা টেকনিকে কি ভুল করছে, তাদের বায়োমেকানিক অর্থাৎ শট মারার জন্য বিভিন্ন জায়গায় যে স্ট্রাকচারাল যে মানে তার কতটা সে পেশিতে লিফট দেওয়ার দরকার সেটা দিতে পারছে কিনা, তার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন অর্থাৎ ছেলেটা ট্রেস লেভেল নিতে পারছে কিনা, সেগুলো মাপার জন্য EKG মেশিন, অর্থাৎ প্রতিটা সায়েন্টিফিক ডেটা, তার মাসল পাওয়ারের ডেটা, তার ব্রেনের অ্যাক্টিভিটির ডেটা, এগুলো নেওয়া তিনি শুরু করলেন। এবং ভারতের কোচিং স্টাইলটাকেই উনি বদলে দিলেন, যে কোচিং স্টাইলটা কিন্তু এখন পুরোপুরি ডেটা ড্রিভেন, অর্থাৎ একটা প্লেয়ার খেলছে, তার কোথায় বায়োমেকানিক্যাল সমস্যা আছে, তার কোথায় মানসিক ফোকাসিং এর প্রবলেম আছে, টেকনিকের প্রবলেম আছে, সমস্ত কিছু ডিটেলে একটা অ্যাপ দিয়ে এখন আসে, পুরোপুরি একটা স্ট্রাকচার করে নিয়েছে যে এই ছেলেটা এইভাবে ডেফিসিয়েন্সি আছে, এইগুলোকে তাহলে একটা কোচকে ইন্ডিভিজুয়ালি সেই সব জায়গাগুলোকে ফোকাস করে তাকে ইমপ্রুভ করতে হবে। ভেবে দেখুন, আপনি আপনার ছেলেকে বলছেন আয় যে তুই গিয়ে মাথায় 100 নিয়ে আয়, যা তুই গিয়ে ফিজিক্স এই নিয়ে আয়, যা তুই গিয়ে বায়োলজিতে মার্কস নিয়ে আয়,
আপনি কি কখনো এইভাবে রাহুল দ্রাবিড়ের মতো ভেবেছেন যে আপনার ছেলে যে মার্কস পাচ্ছে না তার কারণটা কি? এটা আমি বারবার করে বলছি, একটা ছেলের নাম্বারের পেছনে দৌড়ে লাভ নেই। দেখতে হবে যে ছেলেটা ম্যাথসে কোথায় তার কনসেপ্টটা ভুল হচ্ছে, কোথায় সে শিখছে না, কেন তার ভাল লাগছে না শিখতে, কোথায় সে পড়াশোনা করতে, লোকে ভিডিও গেম খেলে বেড়াচ্ছে, মোবাইল দেখে বেড়াচ্ছে, তার ভালোই লাগছে না পড়াশোনা করতে, আপনি তাকে জোর করে করছেন। তো রাহুল দ্রাবিড়কে যেটা যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি বলুন তো, আপনি তো এত এত ক্রিকেটার দেখছেন, শয়ে শয়ে ক্রিকেটার দেখছেন, তাহলে আপনার মনে হয় যে কে সাকসেসফুল হয়, বলে তো আমার বলার কিছু নেই। রাহুল এটা খুব ভালো উত্তর দিয়েছিল। যার মধ্যে সফল হওয়ার খিদে বেশি সেই সফল হবে। আর সফল হওয়ার খিদে তার মধ্যে বেশি যারা ক্রিকেটটাকে ভালোবাসছে, প্যাশনেটলি ভালোবাসছে, নিজেকে কন্টিনিউয়াস ইমপ্রুভ করছে হাম্বল থেকে, বুঝতে পারছে যে তার কোথায় কোথায় ভুল হচ্ছে এবং প্রতিদিন সেই ভুলটার উপর কাজ করছে। ও তো বিরাট কোহলির উদাহরণ তো বারবারই দেয়, যে বিরাট তো একদম স্বপ্নেও বসে বসে ক্রিকেট দেখে, যে দেখে যে তার বল ছুটে আসছে, মানে ঘুমানোর আগেও দেখে যে বল ছুটে আসছে, ঘুম থেকে উঠেও দেখে যে ওর দিকে বল ছুটে আসছে। তো একটা স্টুডেন্টকেও কিন্তু সেই রকম ভাবে থাকতে হয়, যে বেসিক্যালি সে যে পরীক্ষার হলে ভুল করছে বা তার কনসেপ্টের ভুল হচ্ছে, যাকে শিখলো শেখার মধ্যে একটা মিসিং লিঙ্ক থেকে গেছে, শেখাটা কমপ্লিট হয়নি, এই ব্যাপারটা সে সম্পূর্ণ তার মনের সাথে যতদিন না জড়িয়ে না যাচ্ছে সে কিন্তু ইমপ্রুভমেন্ট পাবে না। আমরা কি করছি, আপনি একটা ছেলেকে বলছেন যে আর তুই আর 24 ঘন্টা পর, আর তুই 16 ঘন্টা পরে রেজাল্ট নেই, ওইভাবে রেজাল্ট আসে না। রেজাল্ট তখনই আসে যখন একটা ছেলে সাইন্টিফিক্যালি পড়বে, যেটা আমি জীবন জীবিকা বইতে আমার এতগুলো ভিডিওতে দিয়েছি, যে সাইন্টিফিক পড়া মানে ধরুন ফেনম্যান মেথড হতে পারে, আপসাইড ডাউন হতে পারে, এগুলো সবকিছু আমি আমার ভিডিওতে দিয়েছি, আমার জীবন জীবিকা বইতেও আছে, যে কিভাবে মেন্টাল ফোকাস বাড়িয়ে কিভাবে প্রতিটা জিনিসকে ভালো করে বুঝে আবার লোককে বোঝানোর চেষ্টা করা, যেভাবে একটা সাবজেক্টকে জানা, তারপর মক টেস্টের মাধ্যমে বেসিক্যালি বারবার করে দেখে নেওয়া যে বেসিক্যালি আমার কনসেপ্ট গুলো ঠিক হচ্ছে কিনা, এখানে আমার দুর্বলতা রয়ে গেছে কিনা, আমি এই লেভেলে খেলতে পারছি কিনা। তো রাহুল দ্রাবিড়ের যে টোটাল অ্যাপ্রোচ টু ক্রিকেটটা ছিল সেটা পুরোটাই সাইন্টিফিক। সেটা হচ্ছে এই যে একটা ছেলের সাপোর্ট সিস্টেম তোমাকে হতে হবে, একটা প্লেয়ারের সাপোর্ট সিস্টেম হচ্ছে একটা কোচ বা মেন্টর। একটা টিচারের কিন্তু ওই ভূমিকা থাকা উচিত না, তুই গিয়ে 100-এ 100 নিয়ে জোর করে ওইভাবে তো হয় না। যেটা দরকার সেটা হচ্ছে এই যে তাদের ভুল ত্রুটিগুলোর দিকে ফোকাস করা, তাদের দেখা যে কোথায় সমস্যা হচ্ছে। যেমন ধরুন প্রতিটা অভিভাবক, প্রতিটা টিচার বাঙালি ছেলে মেয়ের পিছনে ছুটছে যে মার্কস নিয়ে আয়, মার্কস নিয়ে আয়। বাস্তব হচ্ছে, আমি এটা বারবার করে বলে আসছি, ছেলেগুলোর কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, ফলে ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রেনের ফোকাসিং ক্যাপাবিলিটি নেই, 2-3 সেকেন্ডের বেশি একটা চিন্তা ধরে রাখতে পারছে না, যেখানে মিনিমাম 40 সেকেন্ডের কাছাকাছি একটা চিন্তা ধরে রাখা উচিত। আমি বলে দিচ্ছি, পশ্চিমবাংলার 99% ছেলে মেয়ের জায়গায় আমি যে অবস্থা দেখতে পাচ্ছি এই মোবাইল, ভিডিও গেম এবং বিভিন্ন জিনিসের চক্করে 2-3 সেকেন্ডের বেশি তারা থট প্রসেসটাকে ধরে রাখতে পারে না, যেখানে অন্তত 40 সেকেন্ডের ধরে রাখা উচিত। কেন, সেটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি, বইতেও এক্সপ্লেন করেছি যে কেন এটা হচ্ছে। তো যার মিনিমাম মেন্টাল ফোকাসিং ক্যাপাবিলিটি নেই সে কি করে পরীক্ষায় ভালো করবে? তো রাহুল দ্রাবিড়ের কাছে হচ্ছে এটা হচ্ছে ওই বায়োমেকানিকের ব্যাপার, যে যথেষ্ট পেশি ডেভেলপ করেনি, সে কি করে বল করবে, সে কি করে ব্যাট করবে। আর ওই ফোকাসিং ডেভেলপ করার জন্য যে মনের ব্যায়ামটা করতে হয় সেটা কেউ করছে না। আবার ধরুন অনেকে, যেহেতু আমি যেটা বলেছি, ফিজিক্যাল এক্সারসাইজ করছে না বলে ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না বলে তার একদম যে ব্রেনের নেওয়ার ক্যাপাসিটি, যে পরিমাণ মেমোরাইজেশন ক্যাপাসিটি, সেটা হারিয়ে যাচ্ছে। এটা তো আমি আগেও একটা বইতে এক্সপ্লেন করেছি যে কেন ফিজিওলজিক্যাল কারণে এটা হয়। তো যেটা হচ্ছে যে আমাদের টিচারদের যে অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য স্টুডেন্ট, এটা পুরো সাইন্টিফিক, কিছু বললেই তো সব সরকারের ওপর দোষ চাপিয়ে দেয় না। সরকারের দোষ তো আছেই, কারণ সরকার তো অবভিয়াসলি কারা চালায় আমি আর সেদিকে যেতে চাই না, কিন্তু সেটা সব গণতন্ত্রের সমস্যা। তবে ঠিক যে ভারতের সমস্যাটা বেশি যে শিক্ষা নিয়ে কোনো ফোকাস নেই, কিন্তু তারপরেও একটা শিক্ষক কিন্তু ছেলে মেয়েদেরকে চেঞ্জ করতে পারেন। এই নয় যে আজকে ব্রিটিশ আমলে একটা শিক্ষকের কাছে খুব বেশি ছিল, মানে বেশি অ্যাপারেটাস ছিল একটা ছেলেকে এনকারেজ করার জন্য, কিছুই ছিল না। চক ডাস্টার বোর্ডের বাইরে একটা শিক্ষকের কাছে কি ছিল? তখনও কিছু ছিল না, এখনো হয়তো প্র্যাকটিক্যালি কিছু নেই। কিন্তু এখন টিচারদের মাইনা আছে, নিশ্চিত জীবন আছে, কিন্তু টিচিংটাই নেই। তো সেই টিচিংটা যেটা দরকার, সেটা যদি আপনারা রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শেখেন, যে প্রতিটা ছেলেকে ইন্ডিভিজুয়ালি বোঝা, কোথায় তার কি করতে হবে, তার আস্তে আস্তে তার বেসটাকে বার করে আনা, তাকে ইন্ডিভিজুয়ালি দেখে নেওয়া যে বেসিক্যালি ছেলেটার এখানে সমস্যা হচ্ছে, সে কত এক্সারসাইজ করছে না, ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছে না, ঠিকঠাক ফোকাস করতে পারছে না। তো মনের ব্যায়াম, শরীরের ব্যায়াম, ঠিকঠাক খাওয়া, এগুলো করে যে ক্যাপাসিটি বাড়ানো, তারপর তার জন্য ঠিকঠাক করে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করা, এগুলোই হচ্ছে আসল জিনিস। একটা সিস্টেমেটিক এক্সারসাইজের মধ্য দিয়ে একটা ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়া, তার বেসটাকে স্ট্রং করা, তারপরে তাকে আপনি একটা এক্সাম দিতে দিন, সে এক্সাম এমনিতেই ভালো করবে।
আগে ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে কি আপনি ভাবেন যে এই টিমটা পারফর্ম করবে কি করবে না? আপনি জানেন এটা ওয়ান অফ দ্য বেস্ট টিমে আজকে না হলেও কালকে করবেই, বিকজ দে আর দ্য বেসিক ইজ সো গুড। আগে এই সমস্যাটা হতো, আমরা ভয় পেতাম টিমে এটা খেলতে পারছি না, এখন আমরা ভাবি না বেসিক্যালি আমরা আরে এই আউট হয়েছে তো কি হচ্ছে, পরের জন্য আসবে, পরের জন্য ইকুয়ালি ভালো। তো এই যে একটা পাইপলাইন রাহুল দ্রাবিড় তৈরি করে দিয়েছেন এত ভালো ভালো ছেলে, এটা কিন্তু আমরাও বাংলাতে করতে পারি, প্রভাইডেড প্রতিটা টিচার যদি রাহুল দ্রাবিড় থেকে শেখার চেষ্টা করেন এবং বোঝেন যে তাদের এই সোসাইটিতে কন্ট্রিবিউট করা খুব আছে। আর ওইভাবে ওই টিচার মানে মানে সরকার করছে না বলে হচ্ছে না, ওগুলো লেম যুক্তি। কারণ আপনি যদি লাস্ট 100 বছর 150 বছর ইতিহাস দেখেন, ব্রিটিশ আমলে সরকাররাও কোনো, ব্রিটিশ আমলের টিচাররা কোনো সাহায্য পেত না, তারা বরং আরো মাইনে পেত না, তাও কিন্তু তারা শিক্ষা দিয়ে গেছে এবং ভালো ভালো ছেলে বার করে এনেছে। সো দায়িত্ব এড়াবেন না প্লিজ, দায়িত্ব আছে, সব জায়গাতেই সমস্যা আছে। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যেটা গভর্নমেন্টের শেখার আছে যে রাহুল দ্রাবিড়ের মতো মেন্টর তাদের শিক্ষার ক্ষেত্রে দরকার। সত্যি কথা বলতে কি, ভারতীয় শিক্ষা মন্ত্রক সে দেশের হোক আর রাজ্যের হোক গাধার গাড়ে গেছে। সে প্রশ্ন চুরি থেকে শুরু করে আমাদের শিক্ষা চুরি, শিক্ষক মশাই চাকরি চুরি থেকে বোঝা যাচ্ছে যেগুলো কোনো গভর্নমেন্টের প্রায়োরিটি নয়। শিক্ষাটা রাজ্য সরকারেরও প্রায়োরিটি নয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকের চাকরি চুরি হওয়া থেকে যে রাজ্য সরকার চাইছেই না যে শিক্ষা ব্যবস্থায় কিছু হোক। আর কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রশ্ন চুরি হয়েছে বোধহয় লাস্ট কয়েক বছর অবাধে, মানে তাদেরও কোনো ফোকাস নেই। তো তার মধ্যে কি শুধু সরকারের পেছনে দোষ দিয়ে হবে? আমার মনে হয় না। আমি মনে করি প্রতিটা শিক্ষক ডেফিনেটলি রাহুল দ্রাবিড়ের থেকে ইন্সপিরেশন নিতে পারেন যে কি করে আপনি যদি ডেডিকেটেড টিচার হন, আপনি কিন্তু তার রেসপেক্টটা অটোমেটিক্যালি পাবেন। আপনি যদি ডেডিকেটেড টিচার না হন, ওই রেসপেক্ট কিন্তু সোসাইটি থেকে আপনি পাবেন না। সোসাইটি অত ইডিয়েট বা গর্ধব নয়। আপনি লোককে ফাঁকি দিয়ে বলবেন যে আমার কিছু করার নেই, সরকার করছে না, আপনার কথা কিন্তু কেউ শুনছে না বা শুনবে না। আপনার অনেক কিছু করার আছে, আপনি অবশ্যই করতে পারেন, আপনি আপনার সেরাটা দিন। কারণ মনে রাখবেন আপনি হচ্ছেন জাতি গড়ার কারিগর। হ্যাঁ, হতে পারে যে আমাদের পলিটিক্যাল সিস্টেম কোলাপস করেছে, পলিটিক্যাল সিস্টেম প্রচুর ভুলভাল লোক এসে গেছে, কিন্তু এটা ঠিক রাখবেন যে এটাও দীর্ঘদিন ধরে চলতে পারে না। কারণ যেখানে আজকে রোবোটিক্স এআই এর যুগে লোকের শিক্ষার মান আরো উন্নত হওয়া উচিত, আরো ইনোভেটিভ হওয়া উচিত, সেখানে শিক্ষার মান কমিয়ে কেউ কিন্তু পার পাবে না, পাচ্ছে না। ভারতে একটা বেকারত্বের একটা বিশাল ঝাঁজ সামনের দিকে এগিয়ে আসছে এআই এর যুগে। অলরেডি যারা মধ্যম মেধার তারা চাকরি একের পর এক হারাচ্ছে, যেখানে উচ্চ মেধা ছাড়া টেকার কোনো উপায় নেই, সেখানে কিন্তু শিক্ষক হিসেবে উচ্চ মেধার লোক তৈরি করার একটা স্কোপ কিন্তু আপনি পাচ্ছেন। কারণ মধ্যম মেধার ওই কোনো রকমের প্রাইভেট স্কুলে প্রাইভেট কলেজে পড়িয়ে পাশ করা লোকেদের কিন্তু আর কোনো ডিমান্ড বাজারে থাকবে না। এআই এর যুগে সব যাচ্ছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, এই নিয়ে আমি প্রচুর লেখালেখি করেছি। সুতরাং আরো আমাদের বেশি করে ফোকাস করতে হবে, আরো কি করে উচ্চ মেধার ছাত্রছাত্রী আমরা তৈরি করতে পারি। এ ব্যাপারে শিক্ষকদেরকে কিন্তু আমি আবার বলছি, আপনার রাহুল দ্রাবিড়ের ইন্টারভিউ গুলো দেখুন, তার জীবনী নিয়ে জানুন, অনেক কিছু শিখতে পারবেন।